হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আমরা আজকে ডিসকাস করব আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য হিস্ট্রি স্পেশাল কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এবং এই হিস্ট্রি এই কোশ্চেন পেপারটা ওল্ড যেটা আমাদের যেটা 9-10 মিলে আগে ছিল, তো সেই 9-10-এর বইয়ের সহায়িকা বই যেগুলো হতো, তো সেখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সেখান থেকে কালেক্ট করা, ঠিক আছে। তো এইরকম ভিডিও যদি ডেলি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো আমি তাহলে ডেলি আনার চেষ্টা করব। তো যারা যারা দেখছো অবশ্যই একবার করে কমেন্ট করে দিও যে এরকম নোট চাই কি চায় না, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ বই থেকে, সেই বইয়ে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি। মাধ্যমিক লেভেলের বই ছিল যেটা, ওল্ড সিলেবাস। তো ফার্স্ট প্রশ্ন দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল? তো এখানে ছিল 16টি মহাজনপদ, এই জন্য একে ষোড়শ মহাজনপদ বলা হতো, ঠিক আছে, এটাও মনে রাখবে। নেক্সট, বিম্বিসার কোন বংশের রাজা ছিল? তো বিভিন্ন বংশ যেগুলো ছিল তাদের রাজা, প্রথম রাজা, শেষ রাজা কী ছিল, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে একটা, তো সেটা অবশ্যই কিন্তু একটু পড়ে দেখো। তো বিম্বিসার তিনি ছিলেন হর্যাঙ্ক বংশের রাজা। নেক্সট, বিম্বিসার কে ছিলেন? তো বিম্বিসার ছিলেন মগধের হর্যাঙ্ক বংশের শাসক, তো এটা তো পড়ে নিলাম। নেক্সট দেখো, অজাতশত্রু কে ছিলেন? তো অজাতশত্রু তিনি ছিলেন বিম্বিসারের পুত্র এবং মগধের রাজা, এবং বলে রাখি তিনিও কিন্তু হর্যাঙ্ক বংশেরই রাজা। পাটলিপুত্র নগরী কে স্থাপন করে? এই প্রশ্নটা অনেকবার পিএসসির পরীক্ষায় এসছে। তো পাটলিপুত্র নগরী স্থাপন করেছিলেন উদয়ন বা উদয়ভদ্র, ঠিক আছে, উদয়নী অপশনে বেশিরভাগ থাকে তোমাদের। নেক্সট, নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে? প্রত্যেকটা এক্সামে বারবার আসে এই প্রশ্নটা, ডাব্লিউবিসিএসে অনেকবার এসছে, এখানে দেখছো মাধ্যমিক 83-85 এবং রিসেন্টলি যেসব এক্সামগুলো হচ্ছে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ। তো এটা তোমরা এটা কমেন্ট করে জানাবে। এটা নেক্সট রয়েই রয়েছে, দেখো, ধননন্দ কে ছিলেন? তো ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা। এই কোশ্চেনটা আমি তোমাদের বলতে যাচ্ছিলাম যে নন্দ বংশের শেষ রাজা, কিন্তু নন্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ এবং শেষ রাজা হচ্ছেন ধননন্দ। চলে আসি পরের প্রশ্নে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কে মগধের রাজা ছিলেন? তো তখন মগধের রাজা ছিলেন ধননন্দ। এই প্রশ্নটাও ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় এসেছে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটা তোমরা দেখছো মাধ্যমিকেই কতবার এসছে, তো ডাব্লিউবিসিএস এক্সামে 5 থেকে 6 বার এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো তোমরা এটা কমেন্ট করে জানাবে মৌর্য বংশের শেষ সম্রাট কে? মৌর্য বংশের, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ওটাও ডাব্লিউবিসিএস এর এক্সামে এসেছে। নেক্সট, কার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন? তো তিনি চাণক্য কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? তো তিনি বসেছিলেন 324, অনেক জায়গায় 323ও দেওয়া থাকে, ঠিক আছে। তো 323-24 এর অপশনের কাছাকাছি এরকম যেটা থাকবে সেটা তোমরা অ্যান্সার করবে। বিভিন্ন লেখকের বইয়ে বিভিন্ন রকম দেওয়া আছে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কে গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে এসেছিলেন? তো এই প্রশ্নটা তোমাদের এতবার পড়েছি যে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো তিনি এর সময় এসেছিল মেগাস্থিনিস, ঠিক আছে। মেগাস্থিনিস গ্রন্থের রচয়িতাকে, মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম কি? সেটা হচ্ছে তোমাদের ইন্ডিকা। তো এই প্রশ্নটাও ডাব্লিউবিসিএসের এক্সামে এসেছে। চলে এসছে পরের প্রশ্ন, দেখো, ইন্ডিকা কে রচনা করেন? তো ইন্ডিকা রচনা করেছিলেন মেগাস্থিনিস। তো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট চলে আসি, মেগাস্থিনিস কার দূত হয়ে এসেছিলেন? তো এটা মনে রাখবে, মেগাস্থিনিস গ্রিক রাজ সেলুকাসের দূত হয়ে ভারতে এসেছিলেন। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনকালে কোন ধর্ম গ্রহণ করেন? তো চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। কোন মৌর্য শাসকের উপাধি ছিল অমিত্রঘাত? এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো অমিত্রঘাত এই উপাধি ছিল বিন্দুসারের, ঠিক আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার, নট বিম্বিসার, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট, অশোক কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? তো সম্রাট অশোক তিনি সিংহাসনে বসেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে। কোন বছর অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? তো রাজ্যাভিষেক হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। আর একটা যেটা সম্রাট অশোক থেকে আসে যে মগধের কলিঙ্গের যুদ্ধ 261 খ্রিস্টপূর্বাব্দ, তো এটাও মনে রাখবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? তো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছেন অশোক। মৌর্য রাজাদের রাজধানী ছিল কোনটি? তো রাজধানী ছিল পাটলিপুত্র। মৌর্য বংশের শেষ সম্রাটকে? এটা কিছুক্ষণ আগে তোমাদের কমেন্ট করতে বলেছিলাম। তো মৌর্য বংশের শেষ সম্রাট হচ্ছেন বৃহদ্রথ। এই প্রশ্নটা বারবার পিএসসি পরীক্ষায় রিপিট হয়, ঠিক আছে। তো যেগুলো বলছি একদম চোখ বন্ধ করে মুখস্থ করবে, এই প্রশ্নগুলোই দেখবে পরীক্ষায় তোমাদের আসছে। কুষাণরা কোন জাতির শাখা ছিল? তো কুষাণরা ছিল ইউচি জাতির শাখা একটা।
তো ভারতে কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন, এইটাও প্রশ্নে বারবার এসছে। তো কুষাণ শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুল কথফিসেস বা প্রথম কথফিসেস। তো এই কুজুল কথফিসেস এই অপশানটা পিএসসি বারবার অপশানে রাখে। নেক্সট, ভারতে কুষাণদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, এটা আমরা সবাই জানি যে সম্রাট কনিষ্ক, তিনি ছিলেন কুষাণদের শ্রেষ্ঠ রাজা। নেক্সট, কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, তো তিনি করেছিলেন 78 খ্রিস্টাব্দতে, এবং এটাকেই বলা হয় সাকায়েরা বা শকাব্দ। ঠিক আছে, তো এটা মনে রাখবে। নেক্সট, কনিষ্কের রাজধানী কোথায় ছিল, এই প্রশ্নটা দেখো মাধ্যমিকে দুবার এসছে এবং পিএসসির পরীক্ষায় 4-5 বার এসছে। তো কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, পেশোয়ার বর্তমান নাম, আর আগে নাম ছিল পুরুষপুর। পুরুষপুর অপশানটাই তোমার অপশানে পেয়ে যাবে। শকাব্দ কে প্রচলন করে, তো শকাব্দ এটি প্রচলন করেছিলেন সম্রাট কনিষ্ক, খুব ইম্পর্টেন্ট। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি নিয়েছিলেন, তো ভীম কথফিসেস বা দ্বিতীয় কথফিসেস তিনি মহেশ্বর উপাধি নিয়েছিলেন। তো এই উপাধি রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। কে শকাব্দ প্রচলন করেন, দেখো কিছুক্ষণ আগেই বললাম, তো সম্রাট কনিষ্ক, তো তিনি শকাব্দ প্রচলন করেছিলেন। শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়, 78 খ্রিস্টাব্দ। এটা কিন্তু খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্বাব্দের অবসান হয়ে গেছে, এবার খ্রিস্টাব্দতে চলছে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। তো খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দের মধ্যে ভুল করে ফেলো না। কনিষ্কর প্রচলিত অব্দকে কেন শকাব্দ বলা হয়, কারণ কুষাণদের পরবর্তীকালেও শকরা কনিষ্কের প্রচলিত অব্দেই ব্যবহার করতেন বলে। অশ্বঘোষ তিনি কোন সম্রাটের সভাকবি ছিলেন, এটাও তোমাদের ডাব্লিউবিসিএস এক্সামে এসছে। তো এটা এসছে কনিষ্কের। এবং তোমাদের একটা কথা বলে রাখি, এই যে নোটটা পড়াচ্ছি এটা হচ্ছে তোমার ওল্ড সিলেবাসে জিকে পাহাড়ি স্যারে লিখিত একটি বই। ঠিক আছে, ইতিহাসে আমরা দুটো বই ছিল তখনকার, এক হচ্ছে জিকে পাহাড়ি আর এক হচ্ছে জীবন মুখোপাধ্যায়। তো ঠিক আছে, তো জীবন মুখোপাধ্যায়ের বইয়ে শর্ট নোট ছিল না, ওটা পুরো ডেসক্রিপটিভ বই, অনেক মোটা বই, তো সেখান থেকে পড়ানো অসম্ভব। তো সেটা সবথেকে ভালো পরীক্ষার জন্য, বিশেষ করে তোমরা যারা গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছ। আর এই নোটটা যেটা পড়াচ্ছি এটা জিকে পাহাড়ি স্যারে, দুটো বই খুব ভালো। আমার কাছে দুটো বই আছে, তো আমি দুটো বই পড়েছি, তো সেই তুলনায় দুটো বই কিন্তু একদম ভালো, খুব ভালো। তো তোমরা এটা একটু মুখস্থ করে নেবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোই ডাব্লিউবিসিএস এর পরীক্ষায় আসে, পিএসসির বিভিন্ন পরীক্ষায় আসে, বড় বড় পরীক্ষাগুলোতে। তো দেখো, অশ্বঘোষ কোন সম্রাটের কবি ছিলেন, তো তিনি কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ, এটা মনে রাখবে। নেক্সট, কুষাণ আমলের শ্রেষ্ঠ শিল্প কোনটি, তো কুষাণ আমলের শ্রেষ্ঠ শিল্প হচ্ছে গান্ধার শিল্প। এটা কিছুদিন আগেই তোমাদের যেটা অনলাইন মক টেস্ট নিলাম সেখানেই ধরেছিলাম। চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কোথায় আহত হয়েছিল, তো চতুর্থ বৌদ্ধ সঙ্গীত এটা আহত হয়েছিল কাশ্মীরে, মতান্তরে জলন্ধর, তো বেশিরভাগ কাশ্মীরের। এবং এটা তোমাদের মনে রাখার একটা শর্টকাট ট্রিক বলে দিয়েছিলাম, রবি পাকা। যতগুলো বৌদ্ধ সঙ্গীত হয়েছে সেগুলো এই রবি পাকার নামটা যদি মনে রাখো তাহলে তোমার মনে থাকবে। র দিয়ে হচ্ছে রাজগৃহে হয়েছিল, বি দিয়ে হচ্ছে সেকেন্ড হয়েছিল বৈশালীতে, প্রথম রাজগৃহে, সেকেন্ড বৈশালী, পা দিয়ে হচ্ছে পাটলিপুত্র, থার্ড হয়েছিল পাটলিপুত্র, এবং 4 নম্বর ওইটা হয়েছিল কাশ্মীরে। তো রবি পাকা এই নামটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু 4টে কখন হয়েছিল পরপর তোমার কোথায় কোথায় হয়েছিল তোমার মনে রাখবে। ঠিক আছে, নেক্সট চলে আসি সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও প্রিভিয়াস ইয়ার। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিমুক, তোমরা দেখবে এখান থেকে অনেক নোট কমন পেয়ে যাবে। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো পরীক্ষায় এসেছিল মাধ্যমিকের। তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নেক্সট চলে আসি, যে সাতবাহন রাজা শকদের পরাজিত করে গৌরব অর্জন করেছিল তার নাম কি, তো তিনি হচ্ছেন গৌতমীপুত্র সাতকর্ণী, তিনি শকদের পরাজিত করেন। ঠিক আছে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়, তো এই সালগুলো না পড়লেও চলবে, সালগুলো আসে না, বিশেষ করে কে প্রতিষ্ঠা করেছিল সেগুলোই তোমাদের পরীক্ষায় আসে। তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল 275 খ্রিস্টাব্দে। প্রথম চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, তো প্রথম চন্দ্রগুপ্ত তিনি 320 খ্রিস্টাব্দে, অনেক জায়গায় 319ও থাকে, 319, 20 এরকমই থাকে অপশন। ঠিক আছে, তো প্রথম চন্দ্রগুপ্ত তিনি 320 খ্রিস্টাব্দে সিংহাসনে আসেন। এই প্রশ্নটা দেখো বারবার এসছে পিএসসি পরীক্ষায়। গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়, তো গুপ্তাব্দ এটি প্রচলিত হয়েছিল 320 খ্রিস্টাব্দে। এলাহাবাদ প্রশস্তি থেকে কোন রাজার কীর্তি কাহিনী জানা যায়, এই প্রশ্নটা আমি তোমাদের কতবার পড়িয়েছি। তো সমুদ্রগুপ্তের কীর্তি কাহিনী জানা যায় এলাহাবাদ প্রশস্তি থেকে। এবং এলাহাবাদ প্রশস্তি রচনাকে করেন, এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তাহলে এখানে দুটো জিনিস জানতে পারছো যে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এবং তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। কোন গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেন,
তো গুপ্ত সম্রাট অশ্বমেধ পরাক্রম উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট সমুদ্রগুপ্ত। নেক্সট চলে আসি 45 নম্বর প্রশ্নে। কী বলেছে দেখো, কাকে ভারতে নেপোলিয়ান বলা হয়? তো সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয়। নেক্সট চলে আসি, কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ করবে, আমি বলে রাখছি, এইখান থেকেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে দেখবে। নেক্সট, সকারি উপাধি কে গ্রহণ করেন? তো সকারি উপাধিটাও ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন কোন গুপ্ত রাজার রাজসভায় অলঙ্কৃত করেছিল? তো নবরত্ন যারা ছিলেন তো তারা সবাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় অলঙ্কৃত করেছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে তোমরা 3টে টপিক পাচ্ছ, যে তিনি বিক্রমাদিত্য এবং সকারি দুটি উপাধি ছিল, তিনি তার রাজসভায় নবরত্ন ছিল, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট আরেকটা যেটা তোমাদের এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকেই প্রশ্ন আসে, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? তো ফাইয়েন এসেছিলেন তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। তোমরা এটা কমেন্ট করবে হিউয়েন সাং তিনি কার সময় ভারতে এসেছিলেন? আগের দিনই বলেছিলাম। তো ফাইয়েন কে ছিলেন? তো ফাইয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আগত চৈনিক পরিব্রাজক। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্ন আজকের, কোন গুপ্ত রাজা হুন আক্রমণ প্রতিহত করেছিল? তো এটা তোমরা সবাই জানো, স্কন্দগুপ্ত। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিএসসির পরীক্ষায় কখনো না কখনো এসেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তো সেই প্লেলিস্টে দেখবে যতগুলো তোমাদের সাজেশন নোট দিয়েছিলাম সেগুলো সব দেওয়া আছে, সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবে। এবং এই পিডিএফটা, এই কোশ্চেনের এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে এবং সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং পুরো 51টা প্রশ্ন আছে, 51টা প্রশ্ন মুখস্থ করে নেবে। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং মনে করে রাত 8টার সময় অনলাইনে চলে আসবে। আমাদের অনলাইন প্রত্যেকদিন কুইজ হয়, তো কুইজ অ্যাটেন্ড করবে, দেখবে নিজে কত মার্কস পাচ্ছ। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।